নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একবার একটি গ্রাম বাংলার ভয়ের গল্পে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তবে গল্পে প্রবেশ করার আগে জানিয়ে রাখি, বরাবরের মতো আজও গল্পের মধ্যে থেকে থাকছে কিন্তু একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন সেটি মেনশন করে লিখে জানাতে ভুলবেন না। আর আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা সোহিনী পাকরাশির কলমে গ্রাম বাংলার রেল স্টেশন কেন্দ্রিক ভূতের গল্প গ্রামের সেই ভুতুড়ে রেল স্টেশন। গল্পের পোস্টারটি ডিজাইন করেছে চিত্রায়ন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। শুনতে থাকুন গ্রামের সেই ভুতুড়ে রেল স্টেশন। হাত ঘড়িটির দিকে আরেকবার হতাশ হয়ে তাকিয়ে রাঘব মুখ তুলে চাইল অঝোর ধারায় হয়ে চলা অন্তহীন বৃষ্টির দিকে। আর 15 মিনিট আগে যদি স্টেশনে পৌঁছতো তাহলেই বাড়ি ফেরার ট্রেনটা ধরতে পারত। হাসপাতাল থেকে স্টেশন বেশ খানিকটা দূর হওয়ার ফলে সে ঠিকমতো সময় নির্ধারণ করে বেরোতে পারেনি এবং কলকাতা ফেরার ট্রেন এখান থেকে খুবই কম। কিন্তু তার মনের ভেতরের অনেক দিনের বেঁধে থাকা জট আজ একটু হলেও তার সমাধান হয়েছে। মানুষের নিজের জীবন সম্বন্ধে মানুষ কতটা অজ্ঞাত হতে পারে তাকে দেখলে বোঝা সম্ভব, কিন্তু এতে তারই বা দোষ কোথায়? এ তো নিয়তির খেলা। স্টেশনের বেঞ্চে বসে এসব ভাবতে ভাবতেই রাঘবের চোখে পড়ল একটি কাঠের দরজাওয়ালা মাঝারি আকারের ঘরের দিকে। তার দরজার উপর বড় বড় অক্ষরে লেখা আছে স্টেশন মাস্টার, অর্থাৎ স্টেশন মাস্টারের ঘর। রাঘব এবার মনে মনে ভাবল, এমনিতেও এখানে বসে কাজ নেই, তার থেকে পরের ট্রেন কখন, রাত কাটানোর মতন কোনো জায়গা পাওয়া যাবে কিনা ইত্যাদি তথ্য জেনে নেওয়া ভালো। রাঘব বেগুন কোদরে কাউকেই চেনে না, এমনকি সেখানে আসাটাই তার কাছে অপ্রত্যাশিত ছিল। স্টেশন মাস্টার লোকটি মাঝ বয়সী, কাঁচা পাকা গোঁফ, চোখে স্টিল ফ্রেমের মোটা কাঁচের চশমা এবং মুখে এক অদ্ভুত গাম্ভীর্য। গোটা কত কাগজে কিছু লেখালেখির কাজ করছিলেন। রাঘবকে তার দিকে এগিয়ে আসতে দেখে জিজ্ঞাসা করলে, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আগে আমি রাঘব ভট্টাচার্য, এই বেগুনকোদরে একটি বিশেষ দরকারে এসেছিলাম। কলকাতা থেকে আসছি। এই 4টে ট্রেনটা মিস হয়ে যাওয়ায় বড় বিপদে পড়েছি। জায়গাটাও আমার কাছে সম্পূর্ণ নতুন। পরের ট্রেন কখন যদি জানতে পারতাম তবে। রাঘবের কথা শেষ হবার আগেই স্টেশন মাস্টার বললেন, এখন তো আর ট্রেন নেই, এই বৃষ্টিতে এমনিতেই সব বাতিল হয়ে গেছে। পরের ট্রেন আবার কাল ভোর 5টায়। ধন্যবাদ। আচ্ছা বলছি, রাতটা কাটানোর মতো যদি কোনো জায়গা বা আশ্রয় পাওয়া যেত। আসলে কাউকে তো চিনি না। স্টেশন মাস্টার লোকটি অল্প কথার মানুষ। নিজের কাগজপত্রগুলি একত্র করতে করতে বললেন, স্টেশনের কাছাকাছি সেরকম কোনো জায়গা নেই। আপনি চাইলে রাতটা স্টেশনেই কাটাতে পারেন। তবে হ্যাঁ, আপনি এখানে নতুন তাই বলছি, অযথা কারোর সাথে বেশি ভাব আলাপ করতে যাবেন না। সবসময় যা দেখছেন তা সত্যি নাও হতে পারে। এই কথাটিতে রাঘবের একটু খটকা লেগেছিল বটে, কিন্তু সে আর কোনো কথা না বাড়িয়ে আবার বেঞ্চের ওপরে এসে বসে পড়ল। তার সাথে বড় একটা কিছু মালপত্র নেই, শুধু একটা ব্রিফকেস রয়েছে যেটা তার মনের খুব কাছের। আর আছে তার ওয়ালেটটা, তাতেও বেশি টাকা নেই। ওই যাতায়াতের জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই আছে। কাজে স্টেশন মাস্টারবাবু যদি তাকে চুরি ডাকাতির কথা ভেবে সাবধান করে থাকেন তবে তা নিয়ে খুব একটা ভাবার কিছু নেই। বড়ই একঘেয়ে দৃশ্য সামনে। ক্রমাগত এক নাগাড়ে হয়ে চলা বৃষ্টিতে চারিদিক সাদা হয়ে রয়েছে এবং তারই পটভূমিতে আকাশের কালো মেঘেরা যেন একত্র হয়ে
কোনো অশনির সংকেত দিচ্ছে। চারিদিকে এক অদ্ভুত শূন্যতা, যেন রাঘবের অন্তরের গভীরের শূন্যতা তাকে আজ একা পেয়ে এক দৈত্য রূপ নিয়ে গ্রাস করছে তাকে। রাঘবের হতাশার সাথে যোগ মিলেই যেন আজ প্রকৃতিও কান্নায় ভেঙে পড়েছে। স্টেশনটা ক্রমেই ফাঁকা হতে থাকল। যে দু একজন লোক প্ল্যাটফর্মে এতক্ষণ ছিল তারা আর নেই। দু একটা ছোট গুমটি মতো দোকান ছিল, তারও আলো বন্ধ। স্টেশন মাস্টারের ঘরটিও অন্ধকার। বেশ অনেক দিন পর এরকম অবসর সময় পেয়েছে রাঘব। না হলে তো সকাল হতেই দৌড়াতে হয় অফিসে। সারাদিনের কাজের চাপে কখন যে সকাল থেকে দুপুর আর দুপুর থেকে গোধূলিতে শেষ বেলার সূর্য পশ্চিমের আকাশ লাল আভায় রাঙিয়ে অস্ত যায় তা সে টেরই পায় না। তার ঝা চকচকে অফিস বিল্ডিংয়ের 25তম তলায় বসে কাজ করাটা অথবা তার উঁচু পোস্টে থাকার দরুন যথেষ্ট রোজগার তার কাছে মোটেই বিলাসিতা নয়। অন্য কারোর কাছে অবশ্যই হতে পারে। তার কাছে বিলাসিতা হলো পশ্চিমের অস্ত যাওয়া রাঙা আকাশের রূপ দেখা, রাতের আকাশের অগন্তি তারা গোনা এবং ঠান্ডা বাতাস দু হাত মেলে উপভোগ করা। তাই এত ধন সম্পত্তি, নাম যশ তার জীবনে দুঃখের আগমন কখনো ঘটতে দেয়নি ঠিকই, কিন্তু কখনো সুখের ছোঁয়াও এনে দিতে পারেনি। এইসব ভাবতে ভাবতে রাঘব নিজের জীবনের কথা ভাবছিল। এই পৃথিবীতে আপন বলে তার কেউই নেই। অন্তত একটি মানুষ যদি থাকতো যাকে মনের দুটো কথা বলা যেত, ভালো মন্দ বিচারের উপদেশ পাওয়া যেত, বা শুধুই যদি একজন তার সাথে থাকতো, তার পাশে থাকতো, তবে এই অদ্ভুত শূন্যতার ছায়া তার জীবনে থাকতো না কখনো। সেই শূন্যতা যেন এক গভীর ক্ষতস্থানের মতো, যা মৃত্যু পূরণ হবে না। রাঘবের জীবন থেকে অনেকগুলো বছর সম্পূর্ণরূপে তার স্মৃতি থেকে মুছে গেছে। তখন তার বয়স ছিল প্রায় 20। তার এক বীভৎস অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার ভাগ্য ভালো, সে প্রাণে বেঁচে গেছে। কিন্তু 20 বছর অবধি তার জীবনে ঘটে যাওয়া সকল ঘটনা, ছোট বড় ভালো মন্দ, কিছুই তার মনে পড়ে না। পুরনো স্মৃতি তোলপাড় করে খুঁজেও না, কিছুই মনে পড়ে না। কাউকে কোনোদিন খুঁজেও পায়নি যে জিজ্ঞাসা করবে। কেউ বলেও দেয়নি তার সাথে কি হয়েছিল। মনের অন্তরালে চাপা পড়ে গেছে সব। তারপর সেই 20 বছর বয়স থেকে তার একা পথ চলা, একা লড়াই করে বাঁচা। তবে হ্যাঁ, একটি উপকার হয়েছে এতে। এত ছোট বয়স থেকে এই জগতের ভালো খারাপ সকল ঘটনার সে একা সম্মুখীন হয়েছে। ভালো খারাপ নানান লোকের সঙ্গে মিশেছে, ঠকেছে, কিন্তু ঠকে শিখেছে। তাই এখন মানুষ চিনতে খুব একটা ভুল হয় না তার। হঠাৎ রাঘবের ঘোর কাটল তার কাঁধে একটা স্পর্শ অনুভব করে। মুখ তুলে তাকিয়ে দেখল একজন বৃদ্ধ মানুষ, বয়স আন্দাজ 70-এর কাছাকাছি। পরনে এক মলিন সাদা বস্ত্র, চোখে এক অদ্ভুত করুণতা। দেখলেই কেমন যেন মায়া হয়। একটি সাদা চাদর মুড়ি দিয়ে লাঠিতে ভর দিয়ে কখন যে রাঘবের পাশে এসে দাঁড়িয়েছে তা সে খেয়ালই করেনি। রাঘব নিচু স্বরে শ্রদ্ধেয়ভাবে বলল, আমার কাছে পথ চলার জন্য সামান্যই কিছু টাকা আছে, ক্ষমা করবেন। বৃদ্ধ ভদ্রলোক হালকা যেন বিদ্রূপের হাসি হেসে বললেন, না না, আপনি ভুল ভাবছেন। অনেকক্ষণ থেকে দেখছি আপনি একা বসে রয়েছেন, তাই ভাবলাম এসে দুটি কথা বলি। রাঘবের এবার একটু লজ্জা বোধ হলো। তাড়াতাড়ি নিজেকে সামনে নিয়ে বলল, অবশ্যই, বসুন। বলেই সে বেঞ্চের একদিকে সরে গিয়ে ওনাকে বসার জায়গা করে দিল। বৃদ্ধ লোকটি বললেন, আমি
আমি অনেকক্ষণ ধরেই এই প্ল্যাটফর্মে ছিলাম, আপনি বোধহয় খেয়াল করেননি। খুব মন দিয়ে কি যেন ভাবছিলেন। তার ভরাট এবং দাবিপূর্ণ কণ্ঠস্বর। রাঘব বলল, হ্যাঁ হ্যাঁ, সত্যি খেয়াল করিনি, একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম বোধহয়। আপনার ট্রেন মিস হয়ে গেছে নিশ্চয়ই। হ্যাঁ, কলকাতা ফেরার ট্রেনটা একটুর জন্য মিস হয়ে গেল। আর হ্যাঁ, আপনি আমায় দয়া করে তুমি বলুন। আচ্ছা বাবা, আচ্ছা। তা এখানে কার বাড়িতে আসা হয়েছিল? এই গণ্ডগ্রামে তো বেশি লোক আসে না। না না, আমি কারোর বাড়ি আসিনি, এসেছিলাম একজনের খোঁজে। কার বাবা? আমার মামা। তোমার জীবনের যে চাপা কষ্ট, তা বোধহয় কারোর সাথে ভাগ করে নিলে একটু কম হয়। রাঘবের চোখ ছলছল করে উঠল। আপনি কি করে জানলেন আমার দুঃখের কথা? বৃদ্ধ হেসে বললেন, আমি সবার জীবনের কাহিনী পড়তে পারি বাবা, তাই বলছি আমায় তুমি বলতেই পারো। রাঘব দুঃখ আর হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, এতদিন কেউ আমায় কখনোই এই প্রশ্ন করেনি, কাউকে কোনোদিন খুঁজেও পাইনি আমার জীবনের দুঃখ বলার জন্য। আসলে আমার আমার নিজের বলতে কেউ নেই। মা, বাবা, বোনের মুখটা আবছাভাবে মনে পড়ে, সেটুকুই আমার একমাত্র স্মৃতি। তাদের সাথে কাটানো মুহূর্ত আমার কোনো কিছুই মনে নেই। অনেক ছোট বয়সে রোড অ্যাক্সিডেন্টে সবাইকে হারাই, এমনটাই আমায় ডক্টর বলেছিল। কিন্তু তারপর যে আমি কার কাছে কোথায় বড় হলাম, কি করতাম, আমার ঠিকঠাক মনে নেই। কেন বাবা, এমনটা হলো কেন? জানি না। আমার বয়স তখন প্রায় 20। একদিন সকালে চোখ খুলে দেখলাম হাসপাতালে শুয়ে আছি। একটু পরে ডাক্তারবাবু এলেন, বললেন একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকে মারা গেছেন। আমার ভাগ্য ভালো, আমি প্রাণে বেঁচে গেছি। তবে কিছুটা স্মৃতি লোপ পেয়েছে। আর কিছুই বললেন না। ওখানে অসুস্থ লোকেদের বাড়ির লোকেরা যখন দেখতে আসতো, খবর নিত, আমি চুপ করে দেখতাম, তাকিয়ে থাকতাম দরজার দিকে। অপেক্ষা করতাম রোজ যে আজকে কেউ আসবে, আমার নিজের কেউ এসে দুটো কথা বলবে, বলবে আমি একদম ঠিক হয়ে যাব, বাড়ি ফিরব। রাতে যখন সবাই ঘুমোতো আমি জেগে থাকতাম, কাঁদতাম, পুরনো স্মৃতি আঁকড়ে ধরার চেষ্টা করতাম। হাসপাতালের জানালার এক ফাঁক দিয়ে আকাশের অগন্তি তারা দেখতাম, চাঁদ দেখতাম, আর ভাবতাম আমি যেরকম তাদের দেখতে পাচ্ছি, তারাও আমার এই দিশাহীন অবস্থা দেখতে পাচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছে। আর যদি দেখতে পায়, তারা যেন আমার কাছে একবার অন্তত আসে। পৃথিবী ঘিরে আকাশ তো একটাই, কিন্তু কোনোদিনই কেউ এলো না, না দেখা করতে, না বাড়ি নিয়ে যেতে। কখনো কখনো মনে হতো শূন্য হাতড়ে কিছুই লাভ নেই। তাও মনের কোণে এক টুকরো আশা ছিল, হয়তো কোনোদিন কখনো কাউকে বা কিছু জিনিস দেখলে অন্তত যদি কিছু মনে পড়ে। এখন তাও আর আশা নেই। যে ডাক্তারবাবু আমায় হাসপাতালে দেখতেন, তার দয়ায় মাথা গোঁজা ঠাঁই হয়েছিল। আমার উপর দয়া করেই তার বন্ধুর বাড়িতে আমার থাকার জায়গা করে দিয়েছিলেন। যখন আমার বয়সী কোনো ছেলেকে দেখতাম সপরিবারে কত সুখে আছে, খুবই কষ্ট হতো, কাউকে বলতে পারতাম না। তারপর কিছুক্ষণ নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা ভেদ করে অঝোর ধারায় বৃষ্টি হয়ে চলেছে। তার তেজ আরো বেড়ে গেছে। বয়স্ক ভদ্রলোকটি জিজ্ঞাসা করলেন, তা বাবা, এখানে নিজের লোককে খুঁজতেই বুঝে এসেছিলে? বুঝেছি বুঝেছি। তা কারো সন্ধান পেয়েছ? হ্যাঁ, কিছুটা তাই বলতে পারেন। রাঘব চোখ মুছতে মুছতে বলল,
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তো একাই নিজেকে সামলেছি, নতুনভাবে জীবনের কাহিনী নিজের হাতে লেখার চেষ্টা করেছি। এখন একটা বড় অফিসে চাকরি করি, উঁচু পোস্টে। সেই অনুবাদে একবার কলকাতা শহরতলির দিকে একটি কাজে গিয়েছিলাম। সেখানে গিয়ে হঠাৎই একজনের সাথে পরিচয় হলো, অভিক। সে আমায় জড়িয়ে ধরে বলল, আরে রাঘব, কতদিন পর! কেমন আছিস ভাই? পুরনো বন্ধুদের তো ভুলে গেছিস। তা তোর সেই মামা কেমন আছেন? আগেরবার এসেছিলেন। অবচেতনভাবে যেন নিজের মুখ থেকে কথাটা বেরিয়ে গেল। কে মামা? তোরও না মজা করার স্বভাবটা আর গেল না। আরে তোর নিজের মামা, বড় বাজারে যিনি থাকেন, তোর আদরের মামা। আমি হেসে বললাম, ভালো আছেন? তাকে আর খোলাসা করে কিছু বললাম না। কিন্তু জানেন, সেদিন এক অদ্ভুত অনুভূতি হয়েছিল। জানি না আগে কখনো হয়েছিল কি না। নিজের কাউকে খুঁজে পাওয়ার অনুভূতি, নতুন বন্ধু, তার চেয়েও বড় নিজের মামা। বৃদ্ধ ভদ্রলোক দেখলেন রাঘবের মুখে হালকা হাসির ছোঁয়া লেগেছে। তিনি গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, আর তোমার মামা, খুঁজে পেলে তাকে? না, গিয়েছিলাম, শুনলাম মামা নেই। কেউ জানে না কি হয়েছিল তার। তবে ঘরে গিয়ে একটি ফটো খুঁজে পেয়েছিলাম, আর এই ব্রিফকেসটা এখন যত্ন করে নিজের কাছে রেখেছি। আরেকটি চিরকুটে বেগুনকোদর হাসপাতাল লেখা ছিল, তাই এতদূর খুঁজতে আসা। হাসপাতাল আজ বন্ধ ছিল, তবে এক ডাক্তারের ফোন নম্বর জোগাড় করেছি। কলকাতা ফিরে গিয়ে তার সঙ্গে যোগাযোগ করব, মামার কথা জিজ্ঞাসা করব। সে যাই হোক, আমার কথা ছাড়ুন। আমার জীবন তো আমার নিজের কাছেই অজানা, রোজ যেন নতুন করে খুঁজে পাই। আপনি আপনার কথা বলুন। এত রাতে ঝড় বৃষ্টিতে আপনি একা এখানে? আমি তো রোজই আসি বাবা। অজানা কত লোকজনদের জীবনের নানান গল্প করতে বেশ লাগে। আমার জীবনের সব রং তো কবেই দুঃখের জলে ধুয়ে গেছে। কিন্তু আপনি বাড়ি ফিরবেন না? রাঘবের এই প্রশ্নের উত্তর এত পরে এলো যে তার মনে হলো প্রশ্নটি বোধহয় ভদ্রলোক শুনতেই পাননি। তিনি এক দৃষ্টে রেললাইনের দিকে তাকিয়েছিলেন। সেদিকে তাকিয়েই গম্ভীর মুখে বললেন, আমার বাড়ি নিয়ে তোমায় ভাবতে হবে না। বৃদ্ধের চরিত্রে এক অদ্ভুত বৈশিষ্ট্য ছিল, আর সবচেয়ে অদ্ভুত ছিল তার চোখ দুটি, কি তীক্ষ্ণ দৃষ্টি। তাতে যেন অন্তর ভেদ করে, হৃদয় ভেদ করে পড়ে ফেলছে সবটা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভদ্রলোক বললেন, আমাদের এই গ্রামে খুব বেশি লোক থাকে না, সবাই মোটামুটি সবাইকে চেনে। তোমাদের শহরের চেয়ে অনেক সাদাসিধে এবং সরল এখানকার মানুষ। তাদের মনে কোনো প্যাঁচ নেই। আপদে বিপদে একে অপরকে সাহায্য করে তারা। ভুল করলে স্বীকার করে, ক্ষমাও চায়। বৃদ্ধের কথায় যেন কটাকে সুর। 5 বছর আগে অবধি আমাদের গ্রামটি ছবির মতো সাজানো ছিল। আম, জাম, তেঁতুল গাছের ছায়া করা ছোট ছোট মাটির ঘর, কুল কুল করে বয়ে চলা নদী, আর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানকার হাসি খুশি মানুষ। আর এই সব কিছুর মাঝে ছিল এক বিরাট হাসপাতাল, বেগুনকোদর হাসপাতাল। সেখানকার ডাক্তারদের তো আমরা ধন্বন্তরী মানতাম। প্রতি রবিবারের মতোই এক রবিবার প্রায় অর্ধেকের বেশি গ্রাম জড়ো হয়েছিল হাসপাতালে।
বিনামূল্য চিকিৎসার জন্য, কিন্তু হঠাৎই সেখানে আগুন লাগে। পুড়ে ছারখার হয়ে যায় সব। রাঘবের হঠাৎ যেন মাথাটা কেমন কেমন ঝিমঝিম করছে, চোখ আবছা হয়ে আসছে। তার সামনে ফুটে উঠছে কয়েকটা ছবি বিক্ষিপ্তভাবে। রাঘব দু হাতে মাথা চেপে ধরল। ভদ্রলোক বললেন, বাবা, অনেকক্ষণ এখানে বসে আছো, এরকম তো অভ্যাস নেই। আমার বাড়ি কাছেই, বাকি রাতটা ওখানে কাটাবে, চলো। বাকি গল্প ওখানেই বলবো। রাঘব মন্ত্রমুগ্ধের মতো রাজি হয়ে গেল। আশ্চর্যভাবে সেই মুষলধারে হয়ে চলা বৃষ্টি তখন ধরেছে। গ্রামের রাস্তাঘাট কাঁচা পাকা, সোঁধা মাটির গন্ধ। এতক্ষণ বৃষ্টির ফলে বেশ ঠান্ডা আমেজ সৃষ্টি হয়েছে। আর গ্রামের ঠান্ডাটা তো একটু বেশি, বেশ কাঁটা দিচ্ছে গায়ে। পায়ে হেঁটে বৃদ্ধের বাড়ি 10 মিনিট। রাঘব যখন বাড়ির দালানে এসে পৌঁছেছে তখন রাত 3টে। নিঝুম পরিবেশ। একতলা বড় আকারের বাড়ি, খড়ের চাল, সামনে বড় দালান, পাশে ছোট একটি ঘর, তাতে উনুন ইত্যাদি রান্নার জোগাড় রয়েছে। সাধারণ গ্রামের মানুষজনের তুলনায় বোধহয় বৃদ্ধের আর্থিক অবস্থা কিছুটা উন্নত। বৃদ্ধ ভদ্রলোককে অনুসরণ করে রাঘব ঘরে ঢুকল, কিন্তু ঘরে ঢুকতে না ঢুকতে লোডশেডিং। গ্রাম্য দেশে যদিও এটা স্বাভাবিক, কিন্তু কি জমাট বাঁধা অন্ধকার! এক হাত তফাতে কিছুই দেখা যায় না। বৃদ্ধ ভদ্রলোক কিছু বলছেন না কেন? কোথায় গেলেন? শুনছেন? রাঘব ডাকল, কিন্তু কোনো উত্তর নেই। হঠাৎই একটি দেশলাই কাঠি জ্বালানোর শব্দ হলো, এবং সাথে সাথে একটি মোমবাতি জ্বলে উঠল। রাঘব সেটার দিকে এগিয়ে চলল, কিন্তু গিয়ে যা দেখল তাতে রাঘব নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। মন মানতে চাইছিল না, কিন্তু যা নিজের চোখে দেখছে তা অবিশ্বাস করেই বা কিভাবে। একটি শুকনো কঙ্কাল রক্ত মাংসবিহীন হাতে মোমবাতি ধরে রয়েছে। কিন্তু কিন্তু ও কি? কঙ্কালের গায়ের চাদরটা তো বৃদ্ধের। ঘামে কলারের নিচটা ভিজে গেছে। হাত তুলে শার্টের বোতামটা খোলারও শক্তিটুকু রাঘবের শরীরে আর নেই। সেই অস্ফুট আলোতে কঙ্কালটি ঝনঝন শব্দে হাসল। রাঘবের শরীরের সমস্ত রক্ত যেন শুকিয়ে গেল সেই হাসি শুনে। এখনো স্মৃতি ফেরেনি বুঝি? মনে পড়ে তোমার মামার সাথে হাসপাতালে এসেছিলে? এইরকমই তো লোডশেডিং হয়েছিল সেই দিন। তোমার মামার খুব কাছের কেউ হাসপাতালের ডাক্তার কর্মীদের অবহেলা আর ভুল চিকিৎসায় দুর্নীতির কারণে মারা গিয়েছিল। সে প্রচলিত আইনে ন্যায় পায়নি, তাই সেই ক্রোধে সে হাসপাতালের উন্মুক্ত তারের উপর আগুন জ্বালিয়ে দেয়। বৈদ্যুতিক শকের সঙ্গে
পুরো হাসপাতালের জায়গায় জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনের তেজে চাপা পড়ে গেল অগন্তি মানুষের আর্তনাদ। আজ আজ সেই ঘটনার 5 বছর পূরণ হলো। তারই স্মরণে প্রতি বছর হাসপাতাল এই দিনে বন্ধ থাকে। সেই ভয়ঙ্কর দিনটা আর এই গ্রামের মানুষ মনে করতে চায় না। কিন্তু ভুলে যাওয়া কি এতই সোজা? মনে করাও যেমনি কঠিন, ভুলে যাওয়া তার চেয়েও বেশি শক্ত। তোমরা পুলিশের সহায়তায় আগে আগে বেঁচে গিয়েছিলে, কিন্তু আমাদের গ্রামের মানুষগুলো, তারা কি মানুষ নয়? প্রাণ নেই তাদের? কি দোষ ছিল তাদের যে বিদেশি একজনের অবহেলা, অমনোযোগিতার জন্য তাদের নিজের প্রাণের দাম দিতে হবে? আমার ছোট্ট নাতিটাও তো আগুনে, আর সেই শোকে বৌমাও চলে গেল। ছেলেটাও আমার আত্মহত্যা করলো। চেষ্টা করলাম আমার নাতিটাকে, আমার মানিকটাকে বাঁচাতে, কিন্তু নিজেই তো পুড়ে ছাই হয়ে গেলাম। তোর মামা তো পুলিশের কাছে তার সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিল। কিন্তু মানুষ চলে যায়, আত্মা থেকে যায় প্রতিশোধের জন্য। তাই তারপর থেকে প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি বছর আমি অপেক্ষা করতাম স্টেশনে তোর জন্য। পাপ পাপীকে ঠিক টেনে আনে নিয়তির কাছে। না জানি আমার পরিবারের মতো কত পরিবার শেষ হয়ে গিয়েছে, পুড়ে ছাড়খাড় হয়ে গিয়েছে। তবে থেকে গ্রামটাও তো আধমরা হয়ে বেঁচে রয়েছে। আর এখন ইচ্ছা করছে এই দেশলাই কাঠিটা তোর গায়ে ছুঁড়ে দিতে। কঙ্কালটির চোখের কোটরের ভিতর থেকে যেন লাল আগুনের ভাটা ঠিকরে বেরিয়ে আসতে চাইল। রাঘবের সারা শরীর কাঠ হয়ে গিয়েছে, পায়ের নিচে মাটি যেন ক্রমে সরে যাচ্ছে, মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। অন্যদিক থেকে আসা বিকট হাসিতে রাঘব জ্ঞান হারালো। শেষ কয়েকটা কথা যেন বহু দূর থেকে তার কানে এলো। কিন্তু আমি তোকে মারবো না। আমি তোকে রাঘবের যখন জ্ঞান ফিরল, সে একটি পোড়ো বাড়ির ধুলো পড়া মেঝেতে শুয়ে, মেঝেতে 2 হাত চেপে ভর দিয়ে কোনো রকমে উঠে রাঘব কান্নায় ভেঙে পড়ল। তার নিজের প্রতি তার ঘৃণা বোধ হতে লাগলো। সে বেঁচে আছে বলে কেন মারল না সেই বৃদ্ধ ভদ্রলোকের আত্মা তাকে? এতদিন পুরনো কোনো স্মৃতি তার স্মরণে ছিল না, তাই বলে মনে জ্বালা ছিল। কিন্তু এখন সব মনে পড়ে সেই জ্বালা যেন দ্বিগুণ বেড়ে গেছে। এইভাবে সারা জীবন এত বড় পাপের বোঝা নিয়ে গুমড়ে বাঁচা, অর্থাৎ রোজ একটু একটু করে মরার থেকে তো একেবারেই মরে যাওয়া শ্রেয় ছিল। নিজেকে ঘৃণা করে কি করে থাকবে এখন? বেঁচে থাকার সব স্পৃহাই তো চলে গেছে। এখন কি তবে
তার মামার পাপের বোঝা মাথায় নিয়ে বেঁচে থাকাটাই তার পাপের শাস্তি। সে তো তার মামাকে বারণ করতে পারত, থামাতে পারত, কিন্তু থামায়নি। কথায় আছে, এ জন্মের ফল এ জন্মেই ভোগ করে যেতে হয়। তাই তাকেও এই ব্যথা বুকে চেপে ধরে চিরটা জীবন কাটাতে হবে। শুনলেন গ্রামের সেই ভুতুড়ে রেল স্টেশন। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। যদি আপনি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকেন তাহলে বলুন তো, রাঘব কত মিনিটের জন্য শেষ বিকেলের ট্রেনটা মিস করেছিল? সঠিক উত্তর কমেন্ট বক্সে আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন সেটি মেনশন করে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোড জমিদার বাড়ির কাজের লোক এই গল্পে সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন মদনপুর নদিয়া থেকে সৃষ্টি কোলে, শিলিগুড়ি থেকে নেহা ব্যানার্জি, হাবড়া থেকে সাথী মণ্ডল, ডানকুনি থেকে জবা চক্রবর্তী, মুর্শিদাবাদ নজরানা গ্রাম থেকে আব্দুল হাকিম, দক্ষিণ 24 পরগনা মথুরাপুর থেকে মাসুদুর রহমান, উত্তর দমদম বিরাটি থেকে রিয়া, হুগলি ধনিয়াখালী থেকে রাজু মণ্ডল, বাবলু মাঝি এবং রাজা, শান্তিপুর থেকে পল্লবী, গাংনাপুর থেকে বাঁধন বিশ্বাস, কোচবিহার থেকে প্রশান্ত, দক্ষিণ 24 পরগনা থেকে খায়রুল, হাওড়া থেকে ঋদ্ধি রায়, শ্রীনারায়ণপুর পয়লাঘেরি থেকে দেবাশিস নাইয়া, কলকাতা বাঙুর থেকে গোপীনাথ নাইয়া, হাওড়া থেকে মনিকা ঈশ্বর, মেচেদা থেকে সাগর, বনগাঁ থেকে স্বস্তিকা ভৌমিক, সাগরদ্বীপ থেকে সুদীপ মাইতি, কাঁচরাপাড়া থেকে দীপক চৌহান, কলকাতা নলফাগ্রাম থেকে জাহাঙ্গীর, সুন্দরবন থেকে রনি দাস, বারাসাত থেকে মহাশ্বেতা ঘোষ, দিল্লি থেকে পলাশ, গুজরাট থেকে সুজিত মাঝি, উত্তর 24 পরগনার মুলটি রায়পুর থেকে স্নেহা পুরকাইত, ছাইঘড়িয়া থেকে গোলাম শেখ, সৌদি আরব মক্কা থেকে রাতুল হাসান, গুজরাট থেকে শেখ ইমরান, হুগলি জেলার বালিপুর থেকে পার্থিব সামন্ত, পোয়ালি 3 নম্বর পোল বুড়ুল নদীর কাছ থেকে মান্টি, নিউটাউন থেকে অভিজিৎ মণ্ডল, হুগলি জেলার আদানগ্রাম থেকে আশিয়া দাস জজ, উত্তর 24 পরগনার বসিরহাট থেকে সাহিল, নবদ্বীপ থেকে অর্পিতা কর্মকার, বাঁকুড়া থেকে মমতা মুর্মু, মলবাজার থেকে রাধারানী, ডায়মন্ড হারবার থেকে মহিবুল শেখ, দিল্লি থেকে কমেন্ট করেছেন পলাশ, চাকদা চৌরাস্তা থেকে সাথী মণ্ডল এবং তার মেয়ে আরোহী মণ্ডল, বাঁশবেড়িয়া থেকে শম্পা রায় সরকার এবং তার মেয়ে মাতু সরকার, পূর্ব মেদিনীপুর হেরিয়া থেকে সুব্রত জানা, পূর্ব বর্ধমান থেকে মুন্না রুই দাস, বীরভূম থেকে কাফি খন্দেকার, গড়িয়া থেকে অভিজিৎ ভৌমিক, জয়পুর থেকে রানা, পূর্ব মেদিনীপুর ময়না থেকে সঞ্জয় দাস, বারাসাত থেকে অমিতা ঠাকুর, নবদ্বীপ থেকে আকাশ মণ্ডল, ইউএসএ থেকে ওকলাহোমা, হুগলি থেকে সৌম্যদীপ ঘোষ, কলকাতা বেলেঘাটা থেকে সৃজিতা ঘোষ, সন্দেশখালী উত্তর 24 পরগনা থেকে বিশ্বজিৎ সিং, ব্যারাকপুর থেকে ব্রততী বোস, কলকাতা বালিগঞ্জ কসবা থেকে সুদীপ হালদার, বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল এবং তার মেয়ে পূজা মণ্ডল, হুগলি জেলার জয়রামপুর থেকে প্রীতম অধিকারী, কল্যাণী গয়েশপুর থেকে সৌমেন দে, সীমা দে এবং সৌমিক দে। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে জানানোর জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে আরও একটি টান টান রোমাঞ্চকর এবং উত্তেজনায় পরিপূর্ণ গল্পের সাথে আগামী এপিসোডে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।